আসসালামু আলাইকুম, সবাইকে ইলেকট্রনিক্স 2 কোর্সের চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে কীভাবে ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায়, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলোর ডিজাইন, সেগুলোর গিয়ে ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো সম্বন্ধে জেনেছিলাম। তবে এই ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সিএমআরআর বা কমন মোড রিজেকশন রেশিও কী জিনিস, সেটার প্রয়োজনীয়তা বা সেটা কিভাবে কাজ করে, ইনপুট আউটপুট অফসেট ভোল্টেজ কী জিনিস, ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স কী, স্লিউ রেট কী, ফ্রিকোয়েন্সি লিমিটেশন কী অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের, ইত্যাদি নানা বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু অ্যাকশন। প্রথমেই আমরা জানব কমন মোড রিজেকশন কী। আমরা জানি অপ-অ্যাম্প একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে সে তার ইনপুটের যে দুইটা ভোল্টেজ পায় সেই দুইটা ভোল্টেজের পার্থক্যকে আউটপুটে নিয়ে যায়, এবং এই প্রিন্সিপালের উপর ভিত্তি করেই সে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম নানা ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারে। সকল ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারলেও শুধুমাত্র একটা জায়গায় গিয়ে সে আটকায় যায়। সেই জায়গাটা হচ্ছে গিয়ে যখন আমরা দুইটা ইনপুটের মধ্যে কোনো পার্থক্য রাখি না তখন। দুইটা ইনপুটের মধ্যে পার্থক্য না রাখার মানে হচ্ছে যদি আমরা দুইটা ইনপুটেই 1 ভোল্ট দিই বা দুইটা ইনপুটই গ্রাউন্ড করে রাখি, তাহলে ইনপুটে ভোল্টেজের পার্থক্য কত হয়? অবভিয়াসলি 0, অর্থাৎ তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে ইনপুটে কোনো পার্থক্য না থাকার কারণে আউটপুট কত আসবে? অবভিয়াসলি 0 আসবে বা 0 আসার কথা। এই একটা জায়গাতে গিয়ে অপ-অ্যাম্প কাজ করতে পারে না, কারণ সে আউটপুটে 0 আনতে পারে না। এখন এইটা কেন হয় সেটার জন্য আমরা যদি একটু ইন্টারনাল সার্কিটরিটা একটু লক্ষ্য করি তাহলেই ব্যাপারটা সহজে বুঝতে পারবো। ইন্টারনাল সার্কিটরিটা লক্ষ্য করলে দেখা যাবে যে ইনপুটের সাইডে যে দুইটা ট্রানজিস্টর আছে, দুইটা ট্রানজিস্টরের যে বেস ইনপুট, সেই বেস টার্মিনালগুলো শর্ট করে সেখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ দুইটা টার্মিনাল বা দুইটা ট্রানজিস্টরের বেইজের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। এখন এর ফলে কি হবে? এর ফলে যেটা দেখা যাবে দুইটারই কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাবে। দুইটারই কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে আউটপুটের সাইডের যে Q3 ট্রানজিস্টরটা, সেই ট্রানজিস্টরের বেইজে যেই রেজিস্টরটা দেয়া আছে সেই রেজিস্টরটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। এবং আমরা জানি একটি ট্রানজিস্টর যদি কমন ইমিটার কনফিগারেশনে থাকে তাহলে তার কালেক্টর আর ইমিটারের মধ্যে বায়াসিং করা থাকে, এবং সেই ক্ষেত্রে ট্রানজিস্টরটাকে টার্ন অন করার উপায় হচ্ছে তার বেজে ভোল্টেজ অ্যাপ্লাই করা। এবং এই ক্ষেত্রেও এটা হচ্ছে দুই পাশ থেকে কিন্তু সে বায়াসিং পেয়ে আছে, একদিকে ভিসিসি কালেক্টরের সাইডে আর একদিকে ভিইই। এর ফলে যেটা হয় যে যখনই সে আরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা পায় তখনই সে টার্ন অন হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইনপুটের সাইডের Q1 এবং Q2 ট্রানজিস্টরের শর্ট করে বেসগুলো 1 ভোল্ট দেওয়ার ফলে তাদের মধ্যে ভোল্টেজের পার্থক্য 0 থাকার কথা এবং আউটপুটে কোনো কিছু দেখানোর কথা না, কিন্তু তারপরও এই পাশের Q3 যে ট্রানজিস্টরটা আউটপুটে সেটা টার্ন অন হয়ে যায় এবং আউটপুট অর্থাৎ 6 নম্বর টার্মিনালে একটা ভোল্টেজ ড্রপ দেখায়। এই একটা জায়গাতেই আসলে অপ-অ্যাম্পগুলো আটকায় যায়, এই একটা অপারেশন সে করতে পারে না। বলার অপেক্ষা রাখে না যে এটা একটা আনওয়ান্টেড জিনিস, অর্থাৎ আমরা এই জিনিসটা চাই না। আমরা চাই অপ-অ্যাম্প সমস্ত ধরনের যেন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে, কিন্তু এই একটা জিনিস সে করতে পারে না। কাজেই যেই অপ-অ্যাম্প যত বেশি এই জিনিসটাকে বা এই কন্ডিশনটাকে রিজেক্ট করতে পারবে সেই অপ-অ্যাম্প তত ভালো, এবং সেই অপ-অ্যাম্পই আমাদের জন্য কাঙ্ক্ষিত। অপ-অ্যাম্পের দুটো ইনপুটে একই ভোল্টেজ দিলে সেটাকে বলা হয় কমন মোড ইনপুট, এবং এইভাবে কমন মোড ইনপুটকে রিজেক্ট করার যে টেন্ডেন্সি সেটাকে বলা হয় কমন মোড রিজেকশন। কমন মোডের সময় অপ-অ্যাম্পের যে গেইন পাওয়া যায় সেটাকে বলা হয় কমন মোড গেইন। দি সাকসেস অফ অপ-অ্যাম্প ইন রিজেক্টিং কমন মোড ইনপুট ইজ ডিফাইন্ড অ্যাজ দি কমন মোড রিজেকশন রেশিও। এখন এটার মানে হচ্ছে আমরা যদি ওপেন লুপ গেইনকে যদি কমন মোড গেইন দিয়ে ভাগ দিই তাহলে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও অর CMRR। গেইনের কোনো ইনপুট নেই, তার উপর CMRR হচ্ছে গিয়া দুইটা গেইনের রেশিও, তাই CMRR-এরও কোনো ইউনিট নেই। এই জন্য মাঝে মাঝে যেটা করা হয় যে রেটিং যেগুলো দেয়া থাকে, রেটিং বুকগুলো অপ-অ্যাম্পের, সেইগুলোতে CMRR-এর ভ্যালু দেয়া থাকে গিয়া ডেসিবেলে। আমরা যে কোনো ইউনিটলেস ভ্যালুকে লগারিদমিক স্কেলে নিয়ে ডেসিবেলে কনভার্ট করে নিতে পারি, CMRR-ও এর ব্যতিক্রম নয়। এখন আমরা যেটা চাই সেটা হলো কমন মোড আউটপুট, কমন মোড ইনপুট, CMRR এবং সার্কিট গেইন A0, এই কয়টা জিনিসের মধ্যে একটা রিলেশন ডিরাইভ করতে। প্রথমে আমরা খুব সহজেই কমন মোড গেইনকে কমন মোড ইনপুট দিয়ে গুণ দিলেই কমন মোড আউটপুট V0 CM পেয়ে যাব।
কমন মোডের মেইন সমস্যাই হচ্ছে যে ইনপুটের সাইডে দুইটা ইনপুট সেম হলে, অর্থাৎ দুইটা ইনপুটের মধ্যে কোনো ভোল্টেজের পার্থক্য না থাকলে, অর্থাৎ জিরো হলেও আউটপুটে সামান্য কিছু ভোল্টেজ পাওয়া যায়, তাহলে এই সামান্য যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে সেটাকেই আসলে এরর ভোল্টেজ হিসেবে আমরা কনসিডার করতে পারি। দেখা গেছে যে কমন মোড আউটপুটকে যদি ওপেন লুপ গেইন এম এর মতো বিশাল একটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে যে সামান্য অংশটুকু পাওয়া যায় বা সামান্য ভ্যালুটা পাওয়া যায়, সেই পরিমাণ এররই আউটপুটের দিকে পাওয়া যায়। এবং এই পরিমাণ এররটা যদি আমরা ইনপুটে অ্যাপ্লাই করে দিই কমন মোডের সময়, তাহলে এটাকে থিওরিটিক্যালি কারেকশন করা যায়। এবং এই পরিমাণটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ হুইচ ইজ রিকোয়ার্ড টু ক্যান্সেল কমন মোড আউটপুট। যে কোনো অ্যাম্প্লিফায়ারকেই কমন মোডে নেওয়া যেত, তবে আমরা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারকে কমন মোডে নেওয়া হয়েছে। কমন মোডে থাকা এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটার বাইরের দিকে বা আউটপুটের দিকে যে ভোল্টেজ ডিভাইডারটা আছে, সেই ভোল্টেজ ডিভাইডারের R2 অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটাই আসলে ইনপুট হিসেবে কাজ করবে। এ সংক্রান্ত থিওরি আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার পড়ানোর সময় বলে দিয়েছিলাম। আবার এক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইনপুট যেটা আমরা ধরে নিলাম যেটা এরর কারেক্ট করার জন্য ইউজ করা হবে, সেটা আবার ইনপুট। কাজেই ভিডি ইকুয়াল টু বলা যাবে V0CM ইন্টু R2/R1+R2। স্বাভাবিকভাবে এই দুইটা ইনপুটকে ইকুয়াল ধরে আমরা যদি দুই পাশের ইকুয়েশনটাকে সলভ করা শুরু করি এবং যদি আমি V0CMকে সমাধান করি, তাহলে দ্বিতীয় লাইনটা পাওয়া যায়। আর দ্বিতীয় লাইনের R1+R2/R2 এইটা হচ্ছে গিয়ে আসলে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইন। আবার ACM ইন্টু VICM/M এই অংশটার মধ্যে VICMকে উপরে রেখে যদি আমি ACMকে ভগ্নাংশের নিচে নিয়ে যাই, তাহলে টোটাল জিনিসটা দাঁড়ায় VICM/M/ACM। এখন M/ACM আবার সংজ্ঞা অনুযায়ী হচ্ছে গিয়া CMRR। তাই টোটাল জিনিসটা টার্ন আউট হয় এভাবে, V0CM ইকুয়াল টু VICM/CMRR ইন্টু গেইন A0। কমন মোড সংক্রান্ত এই প্রবলেমটা আপনারা সলভ করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। প্রবলেমটা সলভ করতে আপনাদেরকে সাহায্য করবে এই ডেটা শিটটা। এবারে আমরা আলোচনা করব ইনপুট অফসেট ভোল্টেজ, আউটপুট অফসেট ভোল্টেজ এবং অফসেট নালিং নিয়ে। লেকচার 2তে আমরা দেখেছিলাম একটা ভোল্টেজ ফলোয়ারের ইন্টারনাল সার্কিটের মাধ্যমে কিভাবে একটা ভোল্টেজ ফলোয়ারের ইনপুট এবং আউটপুট সেম আসে। V0 ইকুয়াল টু VI মাইনাস VB1 প্লাস VB2 এই ইকুয়েশনের মধ্যে VB গুলোর মান 0.7 হওয়ার কথা, যেহেতু সবগুলোই সিলিকন বেসড ট্রানজিস্টর। কিন্তু যেহেতু সমস্ত কিছু একেবারে এক্স্যাক্টলি পারফেক্টলি একই রকম বানানো সম্ভব না, এই কারণে VB গুলোর মধ্যে একটু বেশ কম হয়ে যায়। এখানে এক্সাম্পল হিসেবে ভোল্টেজ ফলোয়ারের ইনপুট ভোল্টেজকে ধরা হয়েছে 0 ভোল্ট, VB1কে ধরা হয়েছে 0.7 ভোল্ট এবং VB2কে ধরা হয়েছে 0.6 ভোল্ট। এখন এই মানগুলো যদি আমরা এই ইকুয়েশনটার মধ্যে বসাই, তাহলে পাওয়া যায় V0 অর্থাৎ আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু -0.1 ভোল্ট। এখন আউটপুটের সাইডে এই -0.1 ভোল্ট আসার কথা না, কাজেই এটা একটা এরর। এই -0.1 ভোল্টটাকে বলা হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ। আর আমরা যদি ইনপুটে সমপরিমাণ পজিটিভ ভোল্টেজ অর্থাৎ +0.1 ভোল্ট দিতাম, তাহলে আউটপুটের এই ভোল্টেজটা 0 বানায় কারেক্ট করা সম্ভব হতো। এই কারণে ইনপুটের সাইডের এই +0.1 ভোল্টটাকে বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। অফসেট ভোল্টেজ হচ্ছে এই আনওয়ান্টেড ভোল্টেজ। এখন আনওয়ান্টেড ভোল্টেজ যেহেতু, কাজে এই আনওয়ান্টেড ভোল্টেজটা আমরা চাই না এবং এটাকে নালিং করা হয়, অর্থাৎ এটা থেকে মুক্তি পেতে হয়। এখন থিওরিটিক্যালি তো আউটপুটে যতটুকু বেশি পরিমাণ আসলো, ইনপুটে তত পরিমাণ কমাই দিলেই ব্যালেন্স হয়ে যায়, কিন্তু থিওরির মতো করে তো আর বাস্তবে করা যায় না। বাস্তবে একটা পোটেনশিওমিটার ইউজ করে খুব সহজেই আমরা অফসেট নালিং করতে পারি। এটার জন্য যেটা করতে হয়, যে পোটেনশিওমিটারের যে মুভিং কন্ট্যাক্টটা আছে সেটা 4 নাম্বার পিনে অপ এম্পের কানেক্ট করতে হয় এবং বাকি দুইটা কন্ট্যাক্ট কানেক্ট করতে হয় 1 এবং 5 নাম্বার পিনে। মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি 154 ধারায় যদি আমরা একটা পোটেনশিওমিটারকে অপ এম্পের সাথে কানেক্ট করি, তাহলেই অফসেট নাল করা যায়। পোটেনশিও লাগানোর মাধ্যমে বেসিক্যালি আউটপুটের সাইডে যেই এমিটর রেজিস্টরটা থাকে, সেই এমিটর রেজিস্টরটার ভ্যালুকে ভ্যারি করানো হয়। আর রেজিস্টরের মান ভ্যারি করলে তার ভোল্টেজ ড্রপও ভ্যারি করবে। এখন এই ইমিটার রেজিস্টরের অ্যাক্রস থেকে আসলে আউটপুট পিন অপ এম্পের যে 6 নম্বর পিন সেটা টানা হয়। সো যদি আমরা এটার ভোল্টেজটাকে ভ্যারি করতে পারি পোটেনশিওমিটার লাগায়, তাহলে আউটপুট ভোল্টেজটাও ভ্যারি করতে পারি আমরা এবং আউটপুট ভোল্টেজ ভ্যারি করে অফসেট নালিংয়ের মাধ্যমে সঠিক আউটপুট ভোল্টেজ আউটপুটে পেতে পারি। এ পর্যায়ে আমরা জানবো অপ এম্পের ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্স সম্পর্কে। প্রত্যেকটি সার্কিটই তার ইনপুটে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোর জন্য একটা বাধা সৃষ্টি করে। এখন এই বাধাটাকে বলা হয় ইনপুট ইম্পিডেন্স। এখন অপেম দিয়ে তৈরি সার্কিটগুলো এর ব্যতিক্রম নয়। অপেম দিয়ে তৈরি সার্কিটগুলো একটা ইনপুট ইম্পিডেন্স থাকে সেগুলোর, এবং তার আউটপুট ইম্পিডেন্সও থাকে একইভাবে। অপ এম্পের সার্কিটের ইনপুট ইম্পিডেন্স মাপার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে Zin = 1 + M β × Zi।
এইটার মধ্যে জেডআই হচ্ছে গিয়া ইনপুট ইম্পিডেন্স, তবে সেটা শুধুমাত্র অপেম্পের আইসির ইনপুট ইম্পিডেন্স, যেটা আমরা যে রেটিং চার্ট থাকে অপেম্পের 741-এর সেখান থেকে আমরা সরাসরি পেয়ে যাব। এম হচ্ছে অপেম্পের ওপেন লুপ গেইন বা ডিফল্ট গেইন বা ইন্টারনাল গেইন, যেটা হচ্ছে 50,000 থেকে 2 লাখ। আর বিটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। ফিডব্যাক ফ্যাক্টর কিছুই না, এটা হচ্ছে গিয়া অপেম্পের সার্কিটের গেইন। এটা সার্কিট টু সার্কিট ভ্যারি করে। যদি হচ্ছে গিয়া একটা 3 গেইনের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয় সেই ক্ষেত্রে বিটার ভ্যালু হবে 3। আবার যদি এটা একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট হয় সেই ক্ষেত্রে তার ভ্যালু হবে 1। ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পলের এই অঙ্কটা করতে পারি, যেখানে আসলে একটা ভোল্টেজ ফলোয়ারের মিনিমাম ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে। এখন মিনিমাম ইনপুট ইম্পিডেন্স মানে এখানে আসলে যেটা অপেম্পের ওপেন লুপ গেইন হবে সেটা ইউজ করতে হবে, অর্থাৎ এম এর মান হবে হচ্ছে 50,000। আর জেডআই যেটা, সেটা অপেম্পের যদি মিনিমাম ইনপুট ইম্পিডেন্স বের করতে হয় সেক্ষেত্রে সেটা হবে 0.3 মেগা ওহম। বাকি থাকে বিটার ভ্যালু ভোল্টেজ ফলোয়ারের জন্য কত হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1। এখানে প্রশ্ন আসতে পারে যে বিটা আর এ নটের মধ্যে তো তাহলে কোনো পার্থক্য দেখি না, সার্কিট গেইন আর বিটা তো একই জিনিস বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে বিটা এবং এ নটের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, দুটো একই জিনিস। যাহাই ফিডব্যাক ফ্যাক্টর তাহাই সার্কিট গেইন। একইভাবে আমরা আউটপুট ইম্পিডেন্সও বের করতে পারি। ফর্মুলাটা একটু ডিফারেন্ট, Z0/1 + M বিটা। এখানে Z0 হচ্ছে গিয়া অপেম্পের ডিফল্ট আউটপুট ইম্পিডেন্স, আর এম আর বিটার মান আগের মতো একই জিনিস, ওপেন লুপ গেইন এবং হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। ব্যাপারটার আর একটু ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা এক্সাম্পলের প্রবলেমটা নিজেরা করে ফেলবো, যেখানে Z0 এর ভ্যালু বসাতে হবে 75 ওহম, আর যেহেতু টিপিক্যাল আউটপুট ইম্পিডেন্স বলছে তাই এক্ষেত্রে এম এর ভ্যালু ইউজ করতে হবে 2 লাখ। এই পর্যায়ে আমরা যেটা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে স্লিউ রেট। Slew rate is the rate at which the output voltage can change with the change of the input voltage. খুব সহজ ভাষায় বলতে গেলে আউটপুট ভোল্টেজের চেঞ্জের যে রেটটা সেটা ডিপেন্ডেন্ট হয় ইনপুটের চেঞ্জের উপর। এখানে একটা ভোল্টেজ ফলোয়ার দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, ভোল্টেজ ফলোয়ারের ইনপুটে যেহেতু যা দেওয়া হয় আউটপুটে সেটাই পাওয়া যায়, তবে এটার একটা লিমিটেশন আছে। সব ফ্রিকোয়েন্সি আসলে ফলো করতে পারে না আউটপুটটা। ইনপুটের যদি চেঞ্জ বেশি ফ্রিকোয়েন্ট হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি বেশি বেড়ে যায়, তাহলে একটা পর্যায়ে গিয়ে আউটপুট আর তাকে এক্স্যাক্টলি ফলো করতে পারে না, এবং এই লিমিটেশনটা আউটপুটের যে ঢালটা আমরা দেখতে পাচ্ছি সেই ঢাল থেকে বের করে ফেলা যায়, এবং ভোল্টেজ চেঞ্জকে বেসিক্যালি সময় দিয়ে ভাগ দিলেই আমরা স্লিউ রেটটা পেয়ে যাই। 741 অপেম্পের জন্য স্লিউ রেটের টিপিক্যাল ভ্যালু হচ্ছে গিয়া 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। ফ্রিকোয়েন্সি লিমিটেশন অফ 741 অপেম্প। অপেম্পের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি লিমিটেশন। অপেম্প সমস্ত ধরনের ফ্রিকোয়েন্সিতে কাজ করে না, বিশেষ করে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে অপেম্প কাজ করতে পারে না। এই একটা মাত্র লিমিটেশনের কারণে অপেম্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কমিউনিকেশন যে ডিভাইসগুলো আছে, যেমন ট্রান্সমিটার, রিসিভার, এগুলোর মধ্যে অ্যাম্প্লিফায়ার হিসেবে অপেম্পকে ইউজ করা যায় না। এই গ্রাফটা দেখে খুব সহজেই অপেম্পের ফ্রিকোয়েন্সি লিমিটেশনটা বোঝা যায়। এই গ্রাফটার এক্স এক্সিসে আছে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই এক্সিসে আছে ওপেন লুপ গেইন এম। যেহেতু এক্স এক্সিসে ফ্রিকোয়েন্সি, টাইম না, কাজেই খুব সহজেই বোঝা যাচ্ছে এটা একটা থার্ড পার্টি গ্রাফ। থার্ড পার্টি গ্রাফ বলতে বোঝায় যে যেই গ্রাফগুলো সরাসরি অসিলোস্কোপ থেকে পাওয়া যায় না সেই গ্রাফগুলো, কারণ অসিলোস্কোপের এক্স এক্সিসে থাকে হচ্ছে গিয়া টাইম টি, আর এটার এক্স এক্সিসে হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্সি। তার মানে অসিলোস্কোপের মাধ্যমে অপেম দিয়ে তৈরি কোনো একটা সার্কিটের আউটপুট ভোল্টেজগুলো মেজার করা হয়, এবং যেটা করা হয় বিভিন্ন ফ্রিকোয়েন্সির ইনপুটের জন্য। এখন বিভিন্ন ফ্রিকোয়েন্সির ইনপুট ভোল্টেজের জন্য দেখা গেছে যে আউটপুটটা একটা নির্দিষ্ট গেইন থাকলেও সেটা চেঞ্জ হয়, তখন সেটার মাধ্যমে যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলোর জন্য সেটা মাপা হয়েছিল সেই বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলো এক্স এক্সিসে বসানো হয়েছে, এবং এভাবে যে তার আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হয়, এর যার ফলে গেইনও চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জ গেইনটাও সেই ফ্রিকোয়েন্সিগুলোর জন্য ওয়াই এক্সিসে বসানো হয়, বসিয়ে এই গ্রাফটা তৈরি করা হয়েছে। এই গ্রাফ থেকে সহজেই বোঝা যায় যে যখন প্রথম দিকে ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 10 হার্টজ বা 100 হার্টজ বা 1 কিলো হার্টজ এরকম লোয়ার ফ্রিকোয়েন্সিতে থাকে, তখন তার গেইনে কোনো সমস্যা হয় না, সে গেইন মেনটেন করতে পারে। অর্থাৎ আমরা 2 বা 3 গেইনের বা 5 গেইনের জন্য যে এই সার্কিটগুলো তৈরি করি, সেগুলোর জন্য আমি যদি ইনপুট সিগনালে এই 1 কিলো হার্টজ বা 100 হার্টজের মতো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিই, তাহলে কোনো সমস্যা হবে না। সমস্যাটা হবে যদি আমি 1 মেগাহার্টজের উপরের ফ্রিকোয়েন্সি ইনপুট ভোল্টেজে দেই, তখন সমস্যাটা শুরু হবে। কারণ তখন দেখা যাচ্ছে যে 1 মেগাহার্টজের চাইতে বেশিতে যখন চলে যায় ফ্রিকোয়েন্সি, ইনপুট ফ্রিকোয়েন্সি, তখন এই গেইনটা জিরোর নিচে নেমে আসে। অর্থাৎ আমি যদি একটা দেখা যায় 5 গেইনের জন্য একটা অ্যাম্প্লিফায়ার ডিজাইন করি এবং ইনপুট ভোল্টেজ দেই 1 ভোল্ট, তাহলে আউটপুট আসার কথা 5 ভোল্ট। কিন্তু দেখা যাবে যে এইটা ততক্ষণ পর্যন্ত মেনটেন করবে যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজের নিচে থাকে। এখন যদি দেখা যায় 1 মেগাহার্টজের চাইতে আরও বেশি ফ্রিকোয়েন্সির ইনপুট ভোল্টেজ আমি ইউজ করি,
তখন দেখা যাবে যে তার গেইনটা এত ফল করেছে যে 5 ভোল্ট তো আসবেই না, ওটা কমতে কমতে এত বেশি নিচে নেমে যাবে যে হচ্ছে যে গ্রাউন্ড লেভেল আর হচ্ছে আউটপুট ভোল্টেজকে পার্থক্য করানোর মতো অবস্থায় থাকবে না। তার মানে হচ্ছে আমি যদি অপএম দিয়ে সঠিকভাবে একটি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করেও থাকি, শুধুমাত্র ভুল ইনপুট ফ্রিকোয়েন্সি নির্বাচনের কারণে সেটা কাজ নাও করতে পারে, এবং এটা হয় অপএম্পের ফ্রিকোয়েন্সি লিমিটেশনের কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।